The next session, Android security, obfuscation, SSL pinning, and encryption, will be delivered by staff software engineer at Pathao. Please welcome MD Taifur Islam Tomal Bhaiya. Hello everyone, hope you are doing great. So today's my topic is native Android advanced security. So we know that maintaining security in Android platform is a bit challenging job because this is an open source platform, and we know that the code, I mean everything in Android is almost accessible from source code to Android runtime. But today in Bangladesh, many financial applications and many banking application and other big and medium application handle and user sensitive data in mobile platform. So it has become very essential to maintain a basic security for our Android application. So why I'm talking about advanced security, right? So am I a security expert? No, I'm not. Okay, so I'm a typical Android developer. My name is MD Taiful Islam. I have been developing Android for last 10 years. And I'm a staff software engineer at Pathao. Currently, I'm leading the Pathao Android team. We face challenges, right, in fintech application. So we face security challenges and we handle some security challenges in every day. So I try to build this session based on my experience. Okay, so before diving into Android security, so আমাদের আসলে সিকিউরিটি ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে সিকিউরিটি কিন্তু এরকম কোনো সিলভার বুলেট নাই, রাইট? যে আমি একটা টেকনিক শিখলাম, ওই টেকনিক দিয়েই আসলে সব কিছু আমি করে ফেললাম, হ্যাঁ? সো সিকিউরিটির বিষয়টা হচ্ছে যে এটা মিক্স অফ টুলস অ্যান্ড টেকনোলজি আমাদের অ্যাপ্লাই করতে হয়, এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটার অপোজিটটাও কিন্তু ট্রু। যারা হ্যাকিং করে, হ্যাকিং করার জন্য কিন্তু এরকম কোনো সিঙ্গেল টুল নাই, তারাও কিন্তু কম্বিনেশন অফ টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে হ্যাক করার জন্য। ওকে, সো আমাদের যদি আসলে ভালো আসলে ডিফেন্ড করতে হয় তাহলে আসলে আমাদের অ্যাটাকারের স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। সো ইফ ইউ হ্যাভ টু ডিফেন্ড লাইক এ প্রো, ইউ নিড টু থিঙ্ক লাইক এ হ্যাকার, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামটাইমস অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড গো হ্যান্ড ইন হ্যান্ড, রাইট? আমরা এখন দেখতেছি যে মানে বিশ্বে অনেক যুদ্ধ বিগ্রহ চলতেছে। সো আমি যদি ভালো অ্যাটাকস আমি যদি না জানি, আমি কিন্তু ডিফেন্ড করতে পারবো না। ওকে, সো আজকে আমাদের সেশনের ফোকাস এরিয়া কি? সো আমি আসলে যখন এই সেশনটা ডিজাইন করি তখন আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায়, আমি সিকিউরিটি নিয়ে আসলে কি বলবো। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি যদি অডিয়েন্সে থাকতাম তাহলে আসলে আমি কি দেখলে আমার কাছে ভালো লাগতো। তো আমি ওই চিন্তাটা করছি যে না, আমি শুধু অনেক বেশি থিওরিটিক্যাল আলাপ আলোচনা করলাম, যে বলে দিলাম যে হ্যাঁ এটা করলে এইটা হয়ে যায়। সো এইটা আসলে মানে ভালো নাও লাগতে পারে। সো আমি চিন্তা করলাম যে সিইং ইজ বিলিভিং, রাইট? সো অ্যাটলিস্ট আমাদের এক্সপ্লয়টেশন টুলগুলো যে আছে তারা কিভাবে কাজ করে, এইটা আমি অ্যাটলিস্ট একটা ডেমনস্ট্রেশন আসলে দেই, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এইগুলো কতটুক কীভাবে এক্সপ্লয়েট করা যায়। সো এই কারণে আমি আসলে কিছু লাইভ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল রাখার চেষ্টা করছি এবং কিছু ভালনারেবিলিটিস আমরা দেখব। সো এরপর আসলে আমরা 3টা লেয়ারের সিকিউরিটি আসলে মেইনলি আমরা ট্রাই করব ইনশিওর করার জন্য। একটা হচ্ছে আমাদের সোর্স কোডের সিকিউরিটি, একটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের সিকিউরিটি, এবং একটা হচ্ছে আমার লোকাল ডাটা, আমরা যে শেয়ার প্রিফারেন্স বা ডেটাবেস, এই যে ডাটাগুলো স্টোর করি, ওইটা কীভাবে সিকিউর করা যায়। সো এই ডেমনস্ট্রেশনটা দেওয়ার জন্য আমি একটা খুবই সিম্পল অ্যাপ ডেভেলপ করছি। সো এটার গিটহাব লিঙ্ক দেওয়া আছে এবং ব্রাঞ্চিংগুলো ইভলভিং ওয়েতে দেওয়া আছে, যে 1 নাম্বার আমাদের পার্ট বাই পার্ট এটা দেওয়া আছে। সো গিটহাব লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, কেউ চাইলে এখান থেকে নিতে পারেন। আমাদের প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের দুইভাবে আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়, মানে দুইটা ভাবে হয়। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। সো স্ট্যাটিক অ্যানালাইসিস ইজ রিলেটেড টু অ্যানালাইজিং দ্য সোর্স কোড। আমরা জানি আমাদের অ্যান্ড্রয়েড এপিকে খুব ইজিলি পাওয়া যায়। সো এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সোর্স কোডটা অ্যানালাইসিস করা হয় এবং আসলে এটা বোঝার চেষ্টা করা হয় যে কী প্যাটার্ন আছে, এটাতে কী ধরনের লাইব্রেরি ইউজ করা আছে, নেটওয়ার্কিং কী লাইব্রেরি ইউজ করা আছে, এই জিনিসগুলো। সো এটার জন্য খুব পপুলার টুল হচ্ছে এপিকে টুল এবং বাইট কোড ভিউয়ার এবং জেডি গুই। আর এরপরে আসলে যেটা আসলে মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। ডাইনামিক অ্যানালাইসিসে আসলে আমরা জানি আমাদের অ্যাপগুলো জেভিএম এ রান টাইমে রান করে,
অ্যান্ড্রয়েড রান টাইমে রান করে, বাট JVM এর একটা মানে ইনস্টেন্সে। সো আসলে রান টাইমে আসলে একটা অ্যাপ অনেকভাবে এক্সপ্লোর করা যায়, কারণ আমাদের মেমোরি অ্যালোকেশন, হিপ সব কিছু রান টাইমে থাকে, এবং আসলে চাইলে কাস্টম স্ক্রিপ্টও আসলে ইনজেক্ট করা যায়। সো এই জন্য আসলে খুব পপুলার টুল হচ্ছে ফ্রিডা, এবং ফ্রিডার একটা র্যাপার আছে অবজেকশন, এবং আসলে নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করার জন্য আছে বার্ব সুইট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের মোটামুটি একটা বিল্ডের প্রসেস। আমাদের কাছে সোর্স কোড থাকে কটলিন এবং জাভা, এটাতে কম্পাইলার হয় কটলিন সি জাভা সি কম্পাইলার। এরপরে আসলে এটা প্যাকেজিং হয় অ্যান্ড্রয়েড অ্যাসেট প্যাকেজিং টুল, আমরা এটা AAPT নামে চিনি। এরপরে আসলে কম্পাইল হওয়ার পরে এপিকে জেনারেট হয়। সো এপিকেগুলো আমাদের আসলে রিসাইট করে সিস্টেমে আমরা দেখতেছি, বা অ্যাপ্লিকেশন যেটা আছে এপিকে ফাইলগুলো সেখানে থাকে। তার নিচের লেয়ারটা হচ্ছে API ফ্রেমওয়ার্ক, যেগুলো আসলে অ্যাক্টিভিটি বা টেলিফোন ম্যানেজার বা নোটিফিকেশন, যেগুলো আমরা আসলে কোড এক্সেস করি এবং অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের সাথে আমরা কমিউনিকেট করি। 3 নাম্বার লেয়ারটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড রান টাইম, যেখানে আসলে রান টাইম কোডগুলো রান করে, এবং এখানে C++-এর লাইব্রেরিগুলোও আছে, ওই রান টাইমটাও আছে। তারপরে লেয়ারটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, এটা মূলত আসলে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। আর লাস্ট নিচের লেয়ারটা হচ্ছে কার্নেক্স লেয়ার, লিনাক্সের কার্নেল। ওকে, সো আমাদের আসলে স্ট্যাটিক অ্যানালাইসিসটা করা হয় সিস্টেম অ্যাপস লেয়ারে, আর নিচের 2টা লেয়ার মূলত ডাইনামিক অ্যানালাইসিসের জন্য। বাট একদম নিচে যে কার্নেল এবং হাল, এই 2টা আসলে আমাদের রেসপন্সিবিলিটি না, এইটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পার্ট। সো এইখানে কোনো ভালনারেবিলিটিস থাকলে সেইটা আসলে অ্যান্ড্রয়েড হ্যান্ডেল করবে। ওকে, সো আমাদের পার্ট 1 হচ্ছে সোর্স কোড অ্যানালাইসিস। তো সোর্স কোড অ্যানালাইসিসের জন্য আমরা প্রথমে যে টুলটা দেখব, টুলটা না, সো এখানে আসলে যেহেতু ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য যেহেতু অনেক সময় নাই, সো আমরা চেষ্টা করব যে আসলে আগে অনেক কিছু প্রিপেয়ার করা আছে। সো এইটা আসলে হ্যান্ডস অন না, টুলগুলো সেট আপ বা ইনস্টলেশন এগুলো আসলে অনেক বেশি কঠিন না, আমরা চাইলে এটা করতে পারবো। সো এটা আমাদের একটু করে নিতে হবে, বাট আমি জাস্ট সাইড ইফেক্টগুলো দেখাইতেছি যে আসলে কীভাবে কী হয়। এইখানে অলরেডি এপিকে টুল দ্বারা একটা রিভার্স ইঞ্জিনিয়ার করা একটা সোর্স কোড আছে। সো এইখানে আমরা দেখতেছি যে আসলে এপিকে টুল আসলে আমাদের স্মালি ফাইল দেয়। সো এইটা আসলে একটু মেশিং কোডের মতো একটু। সো এরপরে আসলে যে ইম্পর্টেন্ট পার্ট, এটা অলরেডি অবফাস্কেট করা আছে, এটা রিলিজ বিল্ড। ওকে, সো বাট এইখানে আসলে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা ম্যানিফেস্ট ফাইলটা পাই, এবং হুবহু, এবং এই ম্যানিফেস্ট ফাইলটি কিন্তু আমরা আসলে মোটামুটি আমাদের অ্যাপে কি অ্যাক্টিভিটি সার্ভিস এবং আমাদের অ্যাপ্লিকেশন ট্যাগ এগুলো কিন্তু সবই মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, এবং একটা EML ফাইল আছে যেটাতে আমরা আসলে দেখতে পারি যে আমাদের অ্যান্ড্রয়েড SDK ভার্সন কত, টার্গেট SDK ভার্সন কত, ইনফরমেশনগুলোও কিন্তু এইখানে আছে। সো এরপরে আসলে আমরা যদি দেখি যে জাভার আরেকটা টুল হচ্ছে বাইট কোড ভিউয়ার। হ্যাঁ, বাইট কোড ভিউয়ারটা আসলে একটু বেশি পাওয়ারফুল, কারণ এইখানে কিন্তু অন্য টুলগুলোও কিন্তু ইন্টিগ্রেট করা আছে, এবং এটা কিন্তু আন্ডার দ্য হুড আসলে এপিকে টুলই ইউজ করে। সো আমরা যদি জাভার বাইট কোড ভিউয়ারটা ওপেন করি, এটা আসলে জার ফাইলে থাকে। সো আমরা চাইলে এটা হচ্ছে জাভার বাইট কোড ভিউয়ার। তো আমরা যদি বেসিক কোডটা একটু এটা দিয়ে ভাঙার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে আন্ডার দ্য হুড কিন্তু এটা এপিকে টুলই আসলে ইউজ করতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু ভেঙে ফেলছে। হ্যাঁ, তো এটা যদি আমরা দেখি যে এটা কিন্তু এই যে আমাদের বেসিক সোর্স কোডটাই আছে, এবং এইটা কিন্তু আমরা যদি আমাদের প্যাকেজটা আমরা দেখি যে কম ডট এই প্যাকেজটা আমরা পাওয়া যায় কিনা একটু দেখি সিতে। হ্যাঁ, com.example.con এটা আমাদের প্যাকেজ। তো UI, সো এখানে আমরা যদি দেখি যে এই ক্লাসগুলো এক্স্যাক্টলি সেম নামেই থাকে, কারণ ম্যানিফেস্টে যেহেতু এই ফাইলগুলো অ্যাক্সেস করতে হয়, সো এখানে যেহেতু সেম। সো এখানে দেখতেছি যে আসলে মোটামুটি আসলে খুবই কি বলবো যে মোটামুটি যে এক্স্যাক্ট কোডটাই কিন্তু পাওয়া যাইতেছে। হ্যাঁ, কারণ এখানে একটা ফানফ্লাওয়ার ডিকম্পাইলার আছে, এই পাশে আসলে বাইট কোড আছে, এবং চাইলে আসলে আমরা এখান থেকে আসলে আরও ভিউ প্যানে আসলে এখানে আসলে অনেকগুলো সিলেক্ট করতে পারি। এটা কি আমি CFR, JD, GUI, স্মালি সবই সিলেক্ট করা যায়। সো মোটামুটি এখানে কিন্তু আবার সার্চেরও দেওয়ার জায়গা আছে, যে আমি যদি সার্চ করতে চাই LDC সার্চ আছে, রিজেক্ট সার্চ করা যায়। সো LDC মানে হচ্ছে লোড কনস্ট্যান্ট, মানে আমাদের কোডে আমরা যে কনস্ট্যান্টগুলো ইউজ করি স্ট্রিং কনস্ট্যান্ট, ওইগুলাই মূলত LDC। তো এখানে যে আমরা যে ডোমেন নেমটা জানি, যেমন আমি জেসন প্লেস হোল্ডার APIটা আসলে আমি অ্যাপটা একটু দেখাই। সো অ্যাপটা আসলে খুবই সিম্পল অ্যাপ,
এখানে আসলে তিনটে স্ক্রিনই আছে, জাস্ট এইটা ক্লিক করলে একটা বটম শিট আসে যেটাতে আসলে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দেওয়া যায়, এবং পোস্ট লিস্টে গেলে জেসন প্লেস হোল্ডারের একটা ডামি এপিআই মানে একটা ডামি এপিআই আছে যেটা পোস্ট লিস্টটা শো করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সোর্স কোড মোটামুটি পড়া যেতেছে, এবং জেসন প্লেস হোল্ডার দিয়ে যদি আমি সার্চ দেই, হ্যাঁ, সো আমি কিন্তু এটা কিন্তু সার্চ করে বের করতে পারবো যে এই যে জেসন প্লেস হোল্ডার এটা কোথায় আছে, বা HTTPS বা .com এগুলো বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও আমি কিন্তু আমার যেটা আমরা খুঁজতেছি ওইটা কিন্তু পেয়ে যেতে পারি। সো এইটা আসলে আসলে মূলত সোর্স কোডে আসলে কি লাইব্রেরি ইউজ করা আছে বা এগুলো বোঝার জন্য, যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে রেট্রোফিট কিন্তু এটাতে ইউজ হয়েছে, রাইট। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের সোর্স কোড ডিকম্পাইল করার একটা বিষয়। সো আমরা এই কোডগুলো আসলে এইভাবে আসলে স্ট্যাটিক অ্যানালাইসিস করতে পারি আমরা। সো এরপরে যদি আসলে আমরা প্রোটেকশনের কথায় আসি, তাহলে আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের আসলে প্রোডাকশন বিললে আমরা এই ফ্ল্যাগগুলো ট্রু করি। মিনিফাই এনেবল করলে আসলে এটা ওই যে আমরা এবিসিডি দেখলাম প্যাকেজ নেমগুলো ছোটো হয়েছে ওইটা করে, আর শিং রিসোর্স দিলে আসলে আনইউজ রিসোর্সগুলো সে ফেলে দেয়, আর ডিবাগেবল ফলস মানে হচ্ছে কোনো ডিবাগার সে অ্যাটাচ করতে দেয় না। এখন এইটা কি আসলে এনাফ? হ্যাঁ, এটা অলরেডি দেখলাম আমরা, আর এটা দেখলাম আসলে অনেক কিছু মেক সেন্স করা যেতেছে, বাট এর বাইরেও আসলে কিছু কাস্টম রুল কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, রাইট। সো আমি যদি প্রোগার টুলসের ফাইলে যাই, তো আমরা দেখতে পাচ্ছি এটা তো আমাদের সেকেন্ড ব্রাঞ্চে যাইতে হবে। ওকে, সো হ্যাঁ, সো কাস্টম রুলসগুলো কী হইতে পারে? তো আমরা যদি ডেক্স গার্ড বা ওই ধরনের কোনো যদি পেড সলিউশন ইউজ করি তাহলে সেটা ডিফারেন্ট বিষয়, বাট তাছাড়া যদি আমরা বেসিক প্রোগার্ড ইউজ করি তাহলে আমাদের কিছু কাস্টম রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন রিপ্যাকেজ ক্লাসেস। হ্যাঁ, সো এই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে যে সে ডিফারেন্ট প্যাকেজগুলো ইনটেক করবে না, সে একটা প্যাকেজের আন্ডারেই সমস্ত কোড সে স্টোর করবে, ঠিক আছে। সমস্ত ক্লাস ফাইলগুলো একটা প্যাকেজের আন্ডারে থাকবে। আমরা জানি যে একটা মিডিয়াম সাইজ প্রজেক্ট এবং লার্জ প্রজেক্টে কিন্তু অনেক ফাইল থাকে। সো একটা প্যাকেজের আন্ডারে যখন অনেক রিসোর্স থাকবে, এটা আসলে অ্যাটাকারের জন্য খুবই টাফ যে মেক সেন্স করা যে কী হচ্ছে। দ্বিতীয় রুলটা হচ্ছে অবফাসকেশন ডিকশনারি। সো আমরা একটা কাস্টম ডিকশনারি আসলে দিতে পারি যে আমার একটা গ্রামার, যে আমার আসলে এই মেথড নেমটা কীভাবে অবফাসকেট হবে। সো আমি এখানে বাংলা গ্রামার আমি অ্যাপ্লাই করছি। আমি চাইলে বাংলা, ইংলিশ, চাইনিজ, উর্দু, ফার্সি, আমার তামিল, তেলুগু আমি সব ভাষায় মিক্স করতে পারি, এবং আসলে মিক্স করাটাই আসলে উচিত, একটা ল্যাঙ্গুয়েজে থাকা উচিত না। সো আমার মেথড নেমগুলো কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ হবে। সো দেখা যাবে যে যখন আসলে অ্যাটাকার যখন চেষ্টা করবে যে ওকে ফাইন আমি একটু খুঁজে মানে মেক সেন্স করার চেষ্টা করবে, এবিসিডি দেখবে না, সে কিন্তু বুঝতে পারবে না। সো এরপরের রুলটা হচ্ছে ক্লাস অবফাসকেশন ডিকশনারি। সো ডিকশনারি এইটা হচ্ছে আসলে ক্লাসের নেমগুলো কীরকম হবে, এখানে আমি চাইনিজ ভাষা দিছি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি মাত্র 50টা দিছি, খুব বেশি দেই নাই। তো ওভারলোড অ্যাগ্রেসিভলি হচ্ছে যে আসলে একই মেথডের নেম, একই নামে অনেক মেথড থাকবে, রাইট। সো আর অপটিমাইজ পাশে এটা আসলে এই প্রসেসটা কতবার রান করবে, এটা আসলে 3বারের বেশি দিলে আসলে খুব বেশি পারফরমেন্স ইল্ড করে না। সো এটা 3 দেওয়াটাই আসলে, এটা কিন্তু বিল্ড টাইম বাড়াইতে পারে, সো এটা কেয়ারফুলি দিতে হবে। আর আরেকটা রুল হচ্ছে অ্যাজিউম নো সাইড ইফেক্টস, রাইট। সো অ্যাজিউম নো সাইড ইফেক্টের কাজ হচ্ছে যে আমার সোর্স কোডে যদি এই ধরনের মেথডগুলো, যেমন আমি লগের যে মেথডগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সে যেটা করবে আমার কম্পাইল কোড থেকে এই মেথডগুলো সে রিমুভ করে দিবে যাতে আর কোনো কল না থাকে। সো আমরা অনেক সময় এই ধরনের অনেক সময় আমরা কন্ডিশন লিখি যে ইজ সামথিং ট্রু, তাহলে তুমি লক করো। তো এইটা আসলে বাইপাস করা আসলে খুব কঠিন কিছু না। সো আমরা যদি এরকম কোনো সেন্সিটিভ কোনো কিছু আমার ডিবাগ কোডে থাকে, আমরা চেষ্টা করব যে এই কোডগুলো আসলে রান টাইমে প্রোডাকশন কোডে রিমুভ করে দেওয়ার জন্য। এবার আমরা যদি এইটা অ্যাপ্লাই করার পরে, আমি আসলে এপিকেগুলো বিল করে রাখছি, কারণ আমরা এটা যেহেতু রিলিক্স এপিকে, সো এগুলো বিল করে রান করতে গেলে আমার 10টা এপিকে বিল করতে গেলে 10 মিনিট চলে যাবে আর কি। সো আমি প্রোগার্ডের যে সোর্স কোডটা আমরা এটা একটু ব্রেক করি। ওকে, সো এটা অলরেডি ব্রেক হইলো। সো আমরা এখন দেখি যে আমরা যেগুলো চাইছি ওগুলো হয়েছে কিনা। হ্যাঁ, সো এখানে অলরেডি আমরা ফার্স্টে দেখলাম ABC XYZ, এটা আমাদের প্যাকেজ ছিল, কিন্তু এখানে আসলে ইংলিশ দেখা যেতেছে, তারপরেও ইংলিশ দেখা গেলেও আসলে চাইনিজও আছে। হ্যাঁ, এর আমরা যদি দেখি এখানে আসলে চাইনিজও আছে। এখন কথা হচ্ছে যে সব ইংলিশ হইলো না কেন? সব ইংলিশ হয় নাই, কারণ আমার যেহেতু সেম প্যাকেজের আন্ডারেই আছে, এখানে কিন্তু আমি যেহেতু মাত্র 50টা গ্রামার দিছি, সো 50টা যেহেতু এই ক্লাসের নাম ইউনিক হইতে হবে, সো 50টা ক্লাসই আসলে চেঞ্জ হয়েছে। আমি যখন অনেক বিশাল বড় গ্রামার দিব আমার প্রজেক্টের সাইজ অনুযায়ী, তখন কিন্তু সব ক্লাসই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে দেখতেছি আমরা বাংলা ফাংশন দেখতে পাচ্ছি যে এটা বাংলায় যে হাই কোর্ট কোটু মানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু যখন আসলে মানে একটা মানুষ কয়টা ল্যাঙ্গুয়েজ পারে, ঠিক না? সো আমি যখন আসলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আসলে গ্রামার হিসাবে অ্যাড করব, তখন কিন্তু সে আর এটা আসলে মানে কোড পয়রা আসলে কোডের ফ্লো আসলে খুব বেশি মেক সেন্স করতে পারবে না।
ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি সোর্স কোডে আমরা মোটামুটি একটা বেসিক লেভেলে এইভাবে সিকিউর করতে পারি। এরপর হচ্ছে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস, রাইট? সো ডাইনামিক অ্যানালাইসিসের জন্য আমাদের টুল, আমরা আসলে মূলত দুইটা টুল দেখবো, বার্ব স্যুট এবং ফ্রিডা। সো বার্ব স্যুটটা হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করার একটা টুল। এটা দিয়ে আমরা আসলে আমাদের অ্যাপের, সো এটার জন্য আমরা একটু দেখি যে আমাদের অ্যাপটা আছে, এটার জন্য আমাদের আসলে নেক্সট এপিকে ইনস্টল করতে হবে। আচ্ছা, প্রোকার্ডের এপিকে। ওকে, সো এখানে আমাদের প্রোকার টুলের এপিকেটা হইলো। সো আমরা যদি এটা করতে চাই সেটার জন্য আমাদের বার্ব সুইট, এটা কমিউনিটি এডিশন, এটা ফ্রি টুল না, এটা পোর্টসওয়াগার একটা টুল, এবং এটা আমরা বার্ব সুইটটা স্টার্ট করি। স্টার্ট করার পরে আমাদের আসলে আমাদের মোবাইলে যে ট্রাফিকগুলো আছে সেটা আসলে বার্ব সুইটের যে আইপি আছে সেটাতে ফরওয়ার্ড করতে হবে। সো প্রক্সিতে এখানে একটা সেটিংস দিতে হবে যে আমি অল ইন্টারফেসে তুমি এটা ফরওয়ার্ড করো, কারণ নাইলে আবার বাইরের ট্রাফিক এটাতে আসবে না। সো এটা আমি দিলাম। এটা দেওয়ার পরে এখন আমি যদি আমার ডিভাইসে বলি যে ভাই তুমি আমার সমস্ত ট্রাফিক এনে ফরওয়ার্ড করো, সো ফরওয়ার্ড করার পরে আমরা আগে দেখি যে আসলে বার্ব স্যুট ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, এটা আমরা আসলে ক্রমে দেখি একটু এটা ইন্টারসেপ্ট করতে পারতেছে কিনা। হ্যাঁ, ইন্টারসেপ্ট করতে পারতেছে। সো এখন আমি আসলে চাইলে কিন্তু এখান থেকে সময় মানে যাই খুশি তাই চেঞ্জ করতে পারবো। এটা আসলে আমি ইন্টারসেপ্টটা অফ করি। সো আমাদের অ্যাপে আমরা ফেরত যাই। সো ইনস্টলেশন আসলে খুব ইজি। এইটা আসলে জাস্ট একটা সার্টিফিকেট ইনস্টল করতে হবে আমার ইমুলেটরে, এবং ইমুলেটরে কিন্তু রুটেড, কারণ আমি আসলে রুটেড ইমুলেটর ইউজ করতেছি। এবং আরেকটা বিষয় হলো যে এইটা আসলে খুব লো এন্ডের, মানে লো এসডিকে হইলে আরও বেশি বেনিফিট পাওয়া যায় অ্যাটাকের জন্য। বাট আমি একটু চেষ্টা করছি যে এসডিকে 34 ইউজ করার জন্য, যাতে একটু মানে লেটেস্ট এসডিকেতে এই জিনিসগুলো করা যায় কিনা এটা একটু এক্সপ্লোর করার জন্য। তো আমরা যদি ইন্টারসেপ্ট অন করি এবং আমরা পোস্ট লিস্টে যাই, আচ্ছা, তো আমরা দেখলাম আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখানে ইন্টারসেপ্ট অলরেডি কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যদি চাই যে এইটার রেসপন্সটাও আমরা ইন্টারসেপ্ট করব। ওকে, সো আমরা এটা দেওয়ার পরে আমরা যদি ফরওয়ার্ড দিই তাইলে কিন্তু আমাদের রেসপন্সটাও আমরা পাওয়া গেল। তো এটা হচ্ছে ফার্স্ট রেসপন্স। সো এইখানে আমরা দিলাম যে হ্যালো ডটকম, এবং আমরা যদি ফরওয়ার্ড করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম লিস্টের প্রথম আইটেমটা কিন্তু হয়ে গেছে হ্যালো ডটকম। সো এইটা আসলে একটা প্রবলেম, কারণ প্রবলেম এই কারণে কেউ যদি এটা করতে পারে সে আসলে আমাদের এপিআই রিকোয়েস্ট রেসপন্স পেলোড সে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে, এবং সে কিন্তু আমাদের জন্য মানে আমাদের সার্ভার এন্ডে অ্যাটাক করার কিন্তু একটা কিন্তু সে ওয়ে খুঁজে পাবে আর কি, যে কীভাবে আসলে এক্সপ্লয়েট করা যায় আমাদের ইনভয়েস সহ অন্য অনেক পেমেন্ট জিনিসগুলো আছে, এটা কিন্তু করতে পারবে। সো এখন তাইলে আসলে এইটা কি আসলে তাহলে আমরা বাঁচতে পারবো না? আসলে বাঁচতে পারবো। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে তাইলে এইটা আসলে বার্ব স্যুটটা কীভাবে কাজ করলো। আচ্ছা, সো আমরা তো আমাদের সার্ভারের সাথে এসএসএল কমিউনিকেশন করি, যে আমরা আসলে আমাদের অলরেডি ইনক্রিপ্টেড থাকে একটা অ্যাসিমেট্রিক অ্যালগরিদম, পাবলিক এবং প্রাইভেট কি থাকে, পাবলিক কি দিয়ে আমরা এটা আসলে ইনক্রিপ্ট করি। সো এইটা আসলে যেটা হয়, বার্ব স্যুট যখন আমার মাঝখানে যখন বসে, সে আসলে আমার ক্লায়েন্টের জন্য সে হয় সার্ভার। সো আমার সাথে এসএসএল হ্যান্ডশেক করে, এবং আমার সার্ভারের জন্য সে হয় ক্লায়েন্টের সাথেও সে একটা টিএলএস হ্যান্ডশেক করে। সো তখন সে যেটা করে, আমার কাছে ডাটাটা যায়, সে আমার সাথে ওইটা ডাটাটা সে ইন্টারসেপ্ট করে, সে ওইটা ডিক্রিপ্ট করে, সে আমাকে শো করে, এবং সেই ডাটাটা সে আবার ইনক্রিপ্ট করে সে আবার সার্ভারের সাথেও কমিউনিকেট করে। এবং সার্ভারের জন্য একটা সমস্যা হচ্ছে, সার্ভারের তো অনেক ক্লায়েন্ট, এখন সে তো এটা বুঝতে পারার কথা না যে আসলে আমার কোন ক্লায়েন্ট থেকে এটা আসতেছে। বাট ক্লায়েন্টের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সার্ভার কিন্তু একটাই, রাইট? সো সে যখন আসলে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমার সার্ভার তো এই সার্ভারের সাথে আমি কমিউনিকেট করি, তখন আসলে ওইটা আসলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমি যদি এমন কিছু করতে পারি যে না, এই রিকোয়েস্টটা আমার সার্ভার থেকে আসতেছে, আমার সাথেই টিএলএস হ্যান্ডশেকটা হচ্ছে। আচ্ছা, টিএলএস হ্যান্ডশেকটা হইলো মানে কোনো রিকোয়েস্ট প্রসেস হওয়ার আগে সার্ভারের সাথে হাই হ্যালো করে এবং কিগুলো এক্সচেঞ্জ করে, সার্টিফিকেটটা ক্লায়েন্টে ডাউনলোড হয়। সো আমি কিন্তু তাহলে ওটা পিন করতে পারবো যে আচ্ছা আমার সার্ভারের কাছ থেকে এই রিকোয়েস্টটা আসতেছে কিনা। হ্যাঁ, সো এটা পিন করার জন্য আমরা আসলে কি করা যেতে পারে। সো পিন করার জন্য আসলে প্রসেসটা আসলে খুব বেশি কঠিন না। OKSTTPর সার্টিফিকেট পিনার আছে। সো এই সার্টিফিকেট পিনারে আসলে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে আমার হোস্ট নেমটা দিতে হয় উইদাউট HTTPS স্কিমা, এবং এরকম আমি যদি SHA-256 ইউজ করি তাহলে অবলিক দিয়ে আমার পিনটা আসলে দিতে হয়। আমি যেহেতু জেসন প্লেস হোল্ডার আমি এখানে ইউজ করছি, তো আমরা যদি SSL ল্যাবে যাই, SSL ল্যাবে গেলে আসলে একটা সার্টিফিকেটের এই পিনগুলো পাওয়া যায়।
তো আমি দেখতে পারবো এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট SHA-256 এবং পিন হচ্ছে SHA-256। এটা হচ্ছে আমার সার্ভারের যে পাবলিক কি আছে ওই পাবলিক কির হ্যাশ। এখন প্রশ্ন আসতে পারে যে ওকে ফাইন, সো এটা যেহেতু আমার পাবলিক কি হ্যাশ, পাবলিক কি তো ভাই পাবলিক, তাইলে আমি এত বারসুটের মতো এত পাওয়ারফুল টুল আছে, এরা কি তাইলে আমার এই পাবলিক কির হ্যাশ কি আমার কাছে পাঠাইতে পারবে কি না? এখন বা আমার পিন সে পাঠাইলো, এখন এইটা আসলে পসিবল না। আসলে আরএসএল বা আমাদের যে অ্যাসিমেট্রিক অ্যালগরিদমগুলো আসলে এভাবে কাজ করে না। কারণ আমি যদি পাবলিক কি পাই ভালো কথা, আমি পাঠাইতেও পারলাম ক্লায়েন্টের কাছে, কিন্তু ক্লায়েন্ট তো এই পাবলিক কি দিয়ে তার পেলোডটা ইনক্রিপ্ট করবে, বাট তার কাছে তো প্রাইভেট কি নাই, রাইট? সো প্রাইভেট কি যেহেতু নাই, সে তো ওইটা ডিক্রিপ্ট করতে পারবে না। সো এইটা আসলে তার পক্ষে কোনোভাবেই আসলে এটা আর আমার সাথে কমিউনিকেট করা পসিবল না। তো আমরা এখন তাইলে এটাও একটু দেখি যে আমরা এসএসএল পিনিং করার পরে আসলে এটা ইন্টারসেপ্টার কাজ করতেছে কিনা, রাইট? সো এসএসএল পিনিংয়ের কোডটা আমরা এডিবিতে ইনস্টল করলাম এবং রান করলাম। ওকে, সো এইখানে আমার এসএসএল পিনিং OSTTP আমি যখন পোস্ট লিস্টে দিই, এবার কিন্তু সে এক্সেপশন থ্রো করছে, রাইট? কারণ এর পিনিং করা আছে এবং এক্সেপশনটা কী থ্রো করছে? এক্সেপশন থ্রো করছে যে, আমি যদি একটু বড় করি, যে এসএসএল আনভেরিফাইড এক্সেপশন সার্টিফিকেট পিনিং পেলোড। তো এখন এখানে সে আবার খুব সুন্দর করে দেখাও দিছে যে আমি এই যে পোর্টসওয়াগারের এই সার্টিফিকেটটা আমার কাছে আছে, বাট তুমি আসলে এটা পিন করতে চাচ্ছ। বাট এইটা কি আসলে অনেক বেশি সিকিউর সেটা আসলে আমরা পরে দেখতে পারবো। সো আপাতত প্রাথমিক ধাপে আমরা OKSTTPর, যে আমি এখানে লাইভ হিসাবে OKSTTP নেটওয়ার্ক ইউজ করছি, সো আমরা OKSTTPর এসএসএল পিনিংটা আমরা অন্তত করলাম। সো এরপরে আমরা আসলে যে টুলটা দেখব সেটা হচ্ছে ফ্রিডা। ফ্রিডা আসলে খুবই একটা পাওয়ারফুল টুল। এটা আসলে রান টাইমে আমার কোড ইনস্ট্রুমেন্ট করতে পারে, কাস্টম স্ক্রিপ্ট রান করতে পারে। হ্যাঁ, এটা আসলে একটা জাভা স্ক্রিপ্টের একটা স্পেশাল কোড লিখতে হয় এবং করলে এটা আমার JVM-এর আমার রান টাইমে আমার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ হয়ে এই স্ক্রিপ্টগুলো সে রান করতে পারে। তো আমি যদি এখন দেখি যে আচ্ছা ফ্রিডা ইনস্টল কেউ করতে হবে, ফ্রিডা ইনস্টল করার জন্য আমার ডিভাইসে একটা ইমুলেটরে, এটার জন্য এটিপি রুট অ্যাক্সেস লাগবে, আমার ডিভাইসে ফ্রিডার একটা সার্ভার ইনস্টল করতে হবে এবং আমার কাছে একটা ফ্রিডার ক্লায়েন্ট থাকবে, রাইট? সো আমার কাছে এই ফ্রিডার ক্লায়েন্টটা আছে। সো আমি যদি এই ফ্রিডার ক্লায়েন্টটা যদি দেখি যে আসলে কী কী প্রসেস আমার অ্যাপে রান করতেছে, এটা হচ্ছে ফ্রিডা প্রসেস মানে PS -U হচ্ছে যে USB এবং এ হচ্ছে অ্যাক্টিভ। সো আমি কিন্তু দেখতে পারবো যে, এবং আমার আমি যদি এডিবি শেলে যাই, যদি আমি যাই, এখানে গেলে এটা একটু বড় করা লাগবে মনে হচ্ছে। সো এডিবি শেলে গেলে কিন্তু আমি যদি এখানে যদি দেখি যে আমার কাছে প্রসেসগুলো, যে অ্যাক্টিভ প্রসেসগুলো আছে, সেইখানে ফিডাটা আছে কিনা। সো এই যে দেখলাম এই ফিডা রান করতেছে, এটা আসলে এটা হচ্ছে তার প্রসেস আইডি। ওকে, তো আমি শেল থেকে বেরোয় যাই, তার মানে ফিডা রানিং অবস্থায় আছে। সো দেখলাম। সো এখন আসলে কাস্টম স্ক্রিপ্ট কি আসলে ইনজেক্ট করা যায় কি না? হ্যাঁ, ইনজেক্ট করা যায়। তো আমি অলরেডি কিছু হুক আমি রেডি করছি। তার ভিতরে আমি একটা হুক আমি দেখাই। আসলে এপিআই খুব সিম্পল, মানে অনেক বেশি কঠিন বা ওইরকম কিছু না। সো আমরা যদি দেখি যে এইখানে একটা ছোট্ট একটা হুক আছে। তো প্রথম লাইনটা হচ্ছে, আচ্ছা প্রথম লাইন java.perform, এটা আসলে ফিডার একটি স্পেশাল স্ক্রিপ্ট, সেই আসলে এটা এক্সিকিউট করতে পারে। সো java.perform মানে হচ্ছে তুমি JVM-এর কনটেক্সটে এটা রান করো। সেকেন্ড লাইনটা হচ্ছে java.use java.lang.string, তার মানে আমি কিন্তু জাভা ক্লাসের স্ট্রিং ক্লাসের একটা রেফারেন্স আমি এখানে নিছি। এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু ক্লাসের ডেফিনেশন, রাইট? ইমপ্লিমেন্টেশন। এরপরে আমি পরের লাইনটা হচ্ছে স্ট্রিং ক্লাস ডট ইকুয়ালস, মানে স্ট্রিং ক্লাসের ইকুয়াল যে মেথডটা আছে এইটার আমি একটা কাস্টম ইমপ্লিমেন্টেশন এখানে আমি প্রোভাইড করছি। বাট কোন মেথডটা? কারণ একটা ক্লাসে তো অনেক ইকুয়াল মেথড থাকতে পারে। সো সে বলা হয়েছে যে তুমি এই স্ট্রিং ক্লাসের java.lang.object, যে এই অবজেক্টটা যে ক্লাসটা যে প্যারামিটার হিসাবে নিয়েছে তারই তুমি ইমপ্লিমেন্ট করো। সো আমরা যদি দেখি যে আসলে এটা আসলে ঠিক আছে কি না, আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই এবং আমরা যদি বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা কী হইল, java.lang.string, হ্যাঁ। সো এই ক্লাসে যদি আমরা যাই, তো এখানে আমরা কিন্তু ইকুয়াল টু, হ্যাঁ।
সো আমি তার মানে কোন মেথডটা, এই যে এই মেথডটা যেটা ইকুয়ালস ইমপ্লিমেন্ট করছে স্ট্রিং ক্লাসের এবং অবজেক্ট প্যারামিটার হিসাবে নিয়েছে, এবং এইখানে কিন্তু এটা কিন্তু জাভা ডট ল্যাং ক্লাসের। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো কোড টোড কটলিনে লিখলাম, আপনি আসলে জাভার স্ক্রিপ্ট কেন আসলে ইনজেক্ট করতেছেন? আসলে JVM-এর আসলে রান টাইমে JVM-এ আসলে কটলিন বলতে কিছু না, ওইখানে সবই জাভা। সো আমরা যদি আসলে রান টাইমে কোনো কিছু হুক করতে চাই, আমাদের আসলে জাভার API আসলে ইন্টারসেপ্ট করতে হবে। সো এই মেথডে এরপরে কী আছে, এই লাইনগুলো যদি আমি বাদ দিই, তাহলে আসলে সিম্পল চেকটাই আছে যে এই অবজেক্ট যদি এই অবজেক্টের ইকুয়াল টু হয় তাহলে তুমি রেজাল্টটা রিটার্ন করো। বাট এর বাইরে কি আছে, এর বাইরে আছে যে এই অবজেক্ট মানে এই স্ট্রিংটা এবং ওই স্ট্রিংটার লেন যদি 3-এর উপরে হয় তাহলে তুমি জাস্ট সিম্পলি এটা লক করো। সো এইটা কি আসলে তাহলে আমরা হুক করতে পারবো রান টাইম ফিডার সাথে? হ্যাঁ, আমরা হুক করতে পারবো আসলে। হ্যাঁ, হুক করার প্রসেসটা আসলে খুব অনেক বেশি কঠিন না। সো এটা যদি আমরা দেখি, কমান্ডটা হচ্ছে ফ্রিডা -u মানে হচ্ছে USB, F মানে হচ্ছে তুমি এর প্রসেসর একটা ফোর্ক করো, এবং এরপরে হচ্ছে আমার প্যাকেজ নেমটা দিতে হবে যে .con, এরপর দিতে হবে -l মানে হচ্ছে লোড, এবং হুক ইকুয়াল মানে হচ্ছে তুমি হুক করো। ওকে, সো অলরেডি আমরা দেখতে পারতেছি যে এইখানে আসলে অনেক স্ট্রিং টু স্ট্রিং প্রিন্ট হইতেছে, যেগুলো আসলে সে চেক করতেছে যে গ্লোবাল ইকুয়াল টু গ্লোবাল। তো এই মুহূর্তে তো আমি যদি পোস্ট লিস্টে তো যাই, তো যদি পেজ সেকশনে যাই এবং যাওয়ার পরে এইখানে যেহেতু একটা কোনো কিছু স্ট্রিং, যেহেতু আমাদের ডেমনস্ট্রেশন পারপাস ইস নট, আমি বলবো না যে অনেক বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সো আমি যদি হ্যালো দেই, এবং আমি যদি এটা হয়তো বা দেখা যাচ্ছে কি না, আমি একটু বড় করি, আমি যদি হ্যালো দেই সেটা কিন্তু বলছে ইনভ্যালিড কি। এখন কথা হচ্ছে তাহলে এই সিম্পল স্ক্রিপ্ট থেকে কি আমরা বের করতে পারবো আসলে যে আমাদের আসলে কি আমাদের ওই স্ট্রিংটার সাথে কোনটা কম্পেয়ার হয়েছে? কারণ আমরা কিন্তু আসলে প্রিন্ট করতেছি যে এই স্ট্রিংটাও প্রিন্ট করো, ওই স্ট্রিংটাও প্রিন্ট করো। এখন এইখানে অনেক স্ট্রিং চেক হয়েছে, আমরা একটার পর একটা দেখলে আমরা এমনিও বের করতে পারবো। কিন্তু আমরা যদি একটু সিম্পলি সার্চ দিই যে আমি যেহেতু হ্যালো লিখছি আমি জানি, তো আমার হ্যালো আসলে কিসের সাথে কম্পেয়ার হয়েছে? সো আমরা কিন্তু দেখতে পারতেছি সে প্রিন্ট করছে ড্রয়েডকন 1 2 3 এর সাথে এটা আসলে কম্পেয়ার হয়েছে। সো আমি যদি আসলে ড্রয়েডকন 1 2 3 যদি লিখি তাহলে কি এটা পাস করবে? তাইলে আসলে এটা পাস করবে, কারণ এটাই আসলে ওই স্ট্রিংটা, রাইট? সো আমি যদি এটাও চেক করতে চাই যে ড্রয়েডকন 1 2 3 এটা কি এখানে আছে নাকি, আমি কিন্তু এটাও দেখতে পারবো, এই যে ড্রয়েডকন 1 2 3 1 2 3 চেক হয়েছে। ওকে, সো নেক্সট তাহলে ভাই এটা তো আপনি তো বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি কাস্টম অ্যাপ্লিকেশন আপনি বানাইছেন, সো এটা কি আসলে আপনার অ্যাপ্লিকেশন ছাড়া কি আর কাজ টাজ করবে ভাই? এটা কি ধরেন বড় বড় অ্যাপ্লিকেশন যারা আছে ফেসবুক টেসবুক বা গুগল, এরকম কি করবে? এখন কথা হচ্ছে করতে পারে। হ্যাঁ, সো আমরা একটু আরেকটা স্ক্রিপ্ট একটু দেখি, এটা খুবই সিম্পল। আচ্ছা আচ্ছা, সো এইটা যদি আমরা একটু দেখি, সো এই স্ক্রিপ্টটাও আসলে আমরা সেম কাজই করলাম। আমরা একটা অ্যাক্টিভিটির ক্লাসের ডেফিনেশন নিলাম এবং অ্যাক্টিভিটির অন ক্রিয়েট মেথডটা আমরা ওভাররাইড করলাম, রাইট? কাস্টম ইমপ্লিমেন্টেশন দিলাম, এবং কোন মেথডটা, যেটা আসলে android.os.bundle এই প্যারামিটারটা নেয়। আমরা যদি দেখি যে অ্যাক্টিভিটির অন ক্রিয়েট কিন্তু এই বান্ডেল প্যারামিটারটাই অন ক্রিয়েটে নেয়। সো তার একটা কাস্টম ইমপ্লিমেন্টেশন আমরা দিলাম, এবং দেওয়ার পরে আমরা একটা অ্যালার্ট ডায়লগ এখানে শো করছি। অ্যালার্ট ডায়লগ আসলে কিছু না, ড্রয়েডকন শো হইতেছে এবং এটা ওই ক্লাস নেমটা শো করতেছে, এবং অ্যাট দ্য এন্ডে আমরা ওই মেথডটা আবার আমরা অ্যাকচুয়াল মেথডটা আবার কল দিছি, যাতে আবার পরের এক্সিকিউশন ব্লকটাও যাতে ঠিক থাকে। সো আমরা তাহলে আসলে এই স্ক্রিপ্টটা আসলে অ্যাটাচ করা ট্রাই করি গুগল ক্রমের সাথে, রাইট? সো এটা হচ্ছে গুগল ক্রম। ওকে, সো কমান্ড হচ্ছে ফ্রিডা -u -f এবং শো প্যাকেজ নেম এবং -l মানে হচ্ছে লোড এবং শো ডায়লগ, এটা আমরা করলাম। ঠিক আছে, আমাদের ক্রমের উপরে আমাদের কিন্তু মোডাল শো করছে, এবং এটা কি ক্রমের প্রথম অ্যাক্টিভিটি। সো সে কিন্তু অ্যাক্টিভিটির নামটাও প্রিন্ট করছে, রাইট? org.chromium.crom.browser crom ট্যাব অ্যাক্টিভিটি, এটা কিন্তু ক্রমের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, এবং আমরা জানি যে এই অ্যাক্টিভিটি নামগুলো কিন্তু অবফাস্কেট অবস্থায় থাকে না। বড় করি। ওকে, সো এরপরে আমরা যদি পরের স্ক্রিনে যাই, ডাউনলোড, সেম আমাদের কিন্তু সে আবার ডাউনলোড অ্যাক্টিভিটির নাম দিছে। সো এইভাবে আমরা যত অ্যাক্টিভিটিতে যাই না কেন সে এইটা কিন্তু অ্যাটাচ করতে পারবে। তার মানে আসলে এইটা এতই পাওয়ারফুল
যে আমরা আসলে দুনিয়ার যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এটার সাথে আমরা অ্যাটাচ করতে পারি এবং ডাইনামিক্যালি যে কোনো মেথডের কাস্টম ইমপ্লিমেন্টেশন আমরা প্রোভাইড করতে পারি। তার মানে আসলে আমি সোর্স কোড মানে সোর্স কোড আসলে যতই সিকিউর করে রাখি আসলে লাভ নাই, কারণ আলটিমেটলি সে রান টাইমে আসলে আমি যদি সোর্স কোড যদি মেক সেন্স করতে পারে সে আসলে এক্সপ্লয়েট করতে পারবে, রাইট? সো এখন কত হচ্ছে তাহলে আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি? আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আসলে ফ্রিডার একটা রিপোজিটরি আছে, রাইট? এটা হচ্ছে কোড শেয়ার একটা রিপো আছে। এখানে যদি প্রথমেই আমরা যাই আমরা দেখব ওর কিছু স্ক্রিপ্ট অলরেডি ওপেন সোর্সে আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড এসএসএল পিনিং, ফ্রিডা মাল্টিপল আনপিনিং, হ্যাঁ? সো এই জিনিসগুলো আছে। সো এরপর আমরা দেখতেছি এখানে আইওএসেরও স্ক্রিপ্ট আছে, সো ওকে স্ক্রিপ্টের কাস্টম ইন্টারসেপ্টর আছে, মানে 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 মোটামুটি যা যা দরকার মোটামুটি সবই আছে। সো আমি এই স্ক্রিপ্টটা আমি আসলে ডাউনলোড করছি এবং এটা আমরা ইউজ করতে চাই, যে এই স্ক্রিপ্টটা দিয়ে আমাদের আসলে এই আমাদের অ্যাপের এসএসএল পিনিং বাইপাস করা যায় কি না। তো ওকে, সো এটার জন্য অলরেডি আসলে আমার জাস্ট অনেক কমেন্ট লিখতে গেলে আসলে অনেক সময় যেতেছে। সো আমি আসলে ডিরেক্টলি আসলে এসএসএল পিনিং রিমুভ করার যে স্ক্রিপ্টটা আছে আমি সরাসরি রান করি। হ্যাঁ, সো আমি রান করছি, রান করার পরে সে কিন্তু এইখানে সুন্দর সে একটা লাইন প্রিন্ট করছে, ফাউন্ড দ্য আনইউজুয়াল অফাস্কেটেড পিনার ওকেএসটিটিপি, মানে সে অফাস্কেট কোডের ভিতরে abcxyz.gb এই ক্লাসে সে ওকেএসটিটিপি পিনার খুঁজে বের করছে এবং সে এইটাকে বাইপাস করছে, হোপফুলি বাইপাস করছে। সো আমরা যদি দেখি আসলে বাইপাস করছে কি না। ওকে, সো আমরা কি ইন্টারসেপ্টরটাকে একটু দেখি। হ্যাঁ, ইন্টারসেপ্টর যে ধরা আছে সেটা কাজ করে নাই, বাট সে কিন্তু আমাদের ওই ওকেএসটিটিপির এসএসএল পিনিং কিন্তু বাইপাস করে ফেলছে, রাইট? আমি এখন চাইলে আবার এই যেহেতু বার্বসুটাকে কাজ করতেছিল না, এখন কিন্তু আবার সুন্দরভাবেই বার্বসুট কাজ করবে। এখন কথা হচ্ছে যে তাইলে এইটা কি শুধু আমাদের অ্যাপ্লিকেশনেই সো সো এটা কি শুধু আমাদের অ্যাপ্লিকেশনেই কাজ করবে? না, বিষয়টা এরকম না, ঠিক আছে? আমরা চাইলে এইটা আমরা দেখি সেম স্ক্রিপ্টটা আমরা ইউটিউবে রান করি, ইউটিউবের এসডিকের উপরে রান করি, যে ইউটিউবের এসএসএল পিনিং আসলে সে রিমুভ করতে পারে কি না। ওকে, সো আমরা দেখলাম আমাদের অ্যাপ্লিকেশন পারছে। সো আমরা আগে একটু ইউটিউবটা দেখি ইউটিউব আসলে কাজ করতেছে কি না এই মুহূর্তে। সো আচ্ছা, ইউটিউবে এটা বারসুট দেওয়ার পরে আপডেটটা চায়। সো এটা আমরা যদি ফালাই দিই, ফালাই দেওয়ার পরে সো দেখতেছি এটা আপাতত কাজ করতেছে না, কিন্তু আমরা যদি ফ্রিডার ওই এসএসএল পিনিংটা যদি ইউটিউবের উপরে রান করি আমরা দেখব এটা কিন্তু সুন্দর ইউটিউবের এসএসএল পিনিং টিলিং টাস্ক ম্যানেজার যা আছে ও কিন্তু সব ব্রেক করে ফেলছে, ঠিক আছে? এবং আমরা যদি বার্বসুট যদি ইন্টারসেপ্টর অন করে যদি আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে বার্বসুটে সেইটা পারতেছে কি না, আমরা কিন্তু দেখব যে হ্যাঁ, বার্বসুটেও কিন্তু তার রিকোয়েস্টগুলো, যদিও এটা ইনক্রিপ্টেড, গুগল যেহেতু ইনক্রিপ্টিং এগুলো যেহেতু আছে, সো বার্বসুটেও কিন্তু এটা ইন্টারসেপ্ট করতে পারলো। তার মানে আসলে আমি আসলে অনেক সোর্স কোডে এই সেই হাবিজাবি করলাম, সেটার মানে অনেক বেশি লাভ হয়, বিষয়টা এরকম না। তখন এইখান থেকে কি উদ্ধারের কোনো উপায় আছে? মানে আমাদের এসএসএল পিনিং যেহেতু পাবলিকলি অ্যাভেলেবেল পিনিং যেহেতু কাজ করলো না, সো আর ফিডার পাওয়ারটা আসলে আমরা দেখলাম যে ফিডা আসলে কী পরিমাণ একটা ডাইনামিক আসলে কি বলবো যে ইনস্ট্রুমেন্টাল টুল, যেটা আসলে সব এক্সপ্লয়েট করা যায়। সো এখন এইটা থেকে বাঁচতে গেলে আমাদের আসলে কাস্টম এসএসএল পিনিং করা লাগতে পারে। সো এটা একটা টেকনিক হইতে পারে, এটা আসলে অনেকভাবেই করা যায়। তো আমি আসলে একটা এখানে দেখাইছি যে আমরা একটা ওকেএসটিপির একটা ইন্টারসেপ্টর ইমপ্লিমেন্ট করে আমরা একটা কাস্টম এসএসএল পিনিং আমরা করতে পারি। সো এইটা আসলে কোড বেস আসলে অনেক একটা বয়লার ব্লেডের মতো। সো আমরা এটা হয়তো বা লিখতে পারবো। সো এখন তাইলে আমরা একটু ইয়া করি, আমরা এই এপিকেটা একটু ইনস্টল করি যেটাতে আসলে, সো আমি রান করলাম কাস্টম এসএসএল পিনিংটা রান করলাম। এইবার যদি আমি ওই সেম স্ক্রিপ্টটা আবার রান করি যে তুমি আমার অ্যাপের পিনিং রিমুভ করো, এইবার আসলে সে ওকেএসটিপিটা অলরেডি রিমুভ করছে আমরা এখানে দেখতে পারতেছি। কিন্তু যদি আমরা যাই এটার ভিতরে আলটিমেটলি যেহেতু কাস্টম পিনিং আছে সে আসলে ওইটা কিন্তু আর বাইপাস করতে পারে না, কারণ সে কিন্তু ওই কাস্টম যে স্ক্রিপ্টগুলো আছে বইগুলো আছে ওগুলো ওরা কিন্তু জানে না যে আসলে আমাদের কাস্টম ইমপ্লিমেন্টেশনটা কী। সো আলটিমেটলি ওইটা কাজ করে নাই। সো এটা একটা ওয়ে হইতে পারে যে আমাদের একটা কাস্টম ইমপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে টু মানে টু প্রোটেক্ট দ্য এসএসএল পিনিং। এখন কথা হচ্ছে যে এরপরে কি আসলে কিছু করা লাগবে? হ্যাঁ, এরপর আমরা আসলে যেগুলো আছে যে তবে একটা জিনিস যে এসএসএল পিনিং যদি আমি যদি প্রোটেক্ট করতে না পারি আমার পেলোড ইনক্রিপ্ট করে কোনো লাভ নাই,
কেন লাভ নাই? কারণ আসলে যে কোনো আসলে অ্যাসিমেট্রিক অ্যালগরিদমে আমরা সার্ভারের সাথে ক্লায়েন্টের একটা কি এক্সচেঞ্জ হয়, তো সে যদি আমার ট্রাফিক যদি ইন্টারসেপ্ট করতে পারে, সে আমার কিও ইন্টারসেপ্ট করতে পারবে এবং সে আলটিমেটলি আমার পেলোডও কিন্তু ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারবে। সো আলটিমেটলি ওইটা আসলে অনেক বেশি প্রোটেকশন আমাকে দিবে না। বাট তারপরেও এটা আমি আগেই প্রথমেই শুরুতেই বলছি যে সিকিউরিটি কিন্তু একটা সিঙ্গেল টুল দিয়ে আসলে এনশোর করা যাবে এটা না, অনেকগুলো টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সো আমরা এই সবগুলাই আসলে আমাদের করতে হবে। আসলে এসএসএল পিনিং থাকতে হবে, পেলোড ইনক্রিপশন ডিক্রিপশন করতে হবে, কি ম্যানেজমেন্ট একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, সো সময় যেহেতু আমাকে একটু বলা হয়েছে একটু কম, আমি একটু তাড়াতাড়ি আসলে যাই, মানে প্রসিড করব। তো আমাদের নেক্সট হচ্ছে যে আমাদের লোকাল ডাটা প্রোটেকশন। সো লোকাল ডাটা প্রোটেকশন আমরা জানি যে আমাদের শেয়ার্ড প্রিফারেন্স এবং আমাদের এসকিউএলআইট বা ডেটাবেজে আসলে অনেক ইম্পর্টেন্ট ডেটা কিন্তু ইউজারে থাকে। সো আমাদের যেটা উদ্দেশ্য থাকবে যে এই জিনিসগুলো ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করে ইউজ করা, রাইট? এবং আমি যদি সোর্স কোডে যাই, সোর্স কোডে যাদের কাছে সোর্স কোড পাবলিক হয়ে দেওয়ার পরে অ্যাভেলেবেল সবার কাছে দিয়ে দেওয়া হবে। সো এইখানে কিন্তু ক্রিপ্টো ইউটিলস নামে আমি একটা ইউটিলস আসলে যেহেতু বেস্ট প্র্যাকটিসগুলো আমি একটা চেষ্টা করছি একটা দিয়ে দেওয়ার জন্য। বাট ডেফিনেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড কি স্টোর কিন্তু ইউজ করতে হবে ফর স্টোরিং দ্য কিজ, রাইট? আমি নিজে কি ম্যানেজ করতে যাব না। আমার যত বায়োমেট্রিক কি আছে বা আদার্স কি আছে আমি সবসময় চেষ্টা করবো অ্যান্ড্রয়েড কি স্টোরে জেনারেট করার জন্য, এই যে জেনারেট কি দিয়ে। সো ওইখানে কিগুলো থাকবে, এটা হার্ডওয়্যারে সিকিউর অবস্থায় থাকে। সো এটা আসলে মানে আমার আলাদা করে কি ম্যানেজ করার দরকার নাই। এবং এটা সাধারণত যে আমাদের সাইফার দিয়ে আমরা যেভাবে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করি আমরা সেভাবেই করা ট্রাই করব, রাইট? সো এখানে আসলে ইনিশিয়ালাইজ ভেক্টর একটা জিনিস আছে যেটা আমরা জানি, এটা ডাইনামিক ইউজ করা আছে। মানে প্রথম পার্টটা আমার আইভি এবং পরের পার্টটা হচ্ছে আমার ইনক্রিপ্টেড টেক্সট। সো এইটা একটা ইমপ্লিমেন্টেশন আছে। সো এটা আসলে আমরা অ্যান্ড্রয়েডের নর্মাল শেয়ার প্রিফারেন্স ইউজ করি বা ডাটা স্টোরি ইউজ করি, আমরা আসলে এই ক্লাসটা ইউজ করতে পারবো। বাট ইনক্রিপ্টেড শেয়ার প্রিফারেন্স নামে একটা জিনিস ছিল, বাট ওইটা আসলে অ্যান্ড্রয়েডের কিছু ভার্সনে একটা ইস্যুর জন্য ওইটা আসলে অ্যান্ড্রয়েড ডেপ্রিকেট করে দিছে। বাট ওইটা আমরা ইউজ করতে পারতাম, বাট এখন আমাদের কাস্টম ইমপ্লিমেন্টেশন করা লাগতেছে। ওকে, সো আচ্ছা, তারপর বিষয় হলো যে ওকে, তো আমরা তো আসলে এরপরে যেটা হচ্ছে যে তাইলে এখানে একটা সমস্যা যেটা আমরা একটু দেখলাম যে আমাদের কিন্তু এই যে কিগুলো আছে, যেমন যে ড্রয়েড.কোন 1 2 3 আমরা একটু দেখছি আমাদের বেস ইউআরএল, তো এই জিনিসগুলো যদি সোর্স কোড এভাবে থাকে, এটা কিন্তু আসলে আমরা জানি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলে কিন্তু ইজিলি কিন্তু এই কিগুলো কিন্তু রিট্রিভ করা যায়। সো এইগুলো আসলে বাট এগুলো আমাদের সিক্রেটলি রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো এইটা আসলে আমরা কিভাবে রাখতে পারি? সো এইটা রাখার একটা ওয়ে হইতে পারে যে আমরা C++-এর ভিতরে এগুলো স্টোর করতে পারি, ঠিক আছে? সো জাভা নেটিভ ইন্টারফেসের থ্রুতে এগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। যেহেতু C++-এ কোনো কোড যেগুলো থাকে, C++-এর জন্য অ্যান্ড্রয়েডে এসও ফাইল জেনারেট হয়, যেটা শেয়ার্ড অবজেক্ট ফাইল। এই ফাইলগুলোতে কিন্তু বাইনারি কোড থাকে এবং এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার পরেও ডিকম্পাইল করলেও আসলে একটা অ্যাসেম্বলি কোডের মতো একটা কোড পাওয়া যায়। সো এটা থেকে আসলে মেক সেন্স করা খুব বেশি ইজি না যে এটা মানে এখানে কি আছে। সো অলরেডি আসলে এটা আমাদের একটা এপিকে আছে। সো আমরা যদি একটু দেখি যে আবার সেই জার ফাইলে যাই এবং এইখানে আসলে নেটিভে যে আমরা কিগুলো স্টোর করছি, 5 মিনিট হবে আর 5 মিনিট আমি শেষ করতেছি। ওকে, সো আমরা যদি আবার একটু দেখি যে আমার নেটিভে আমি এটা ভাঙার চেষ্টা করলাম। সো এখানে আবার যদি দেখি, সো এখানে কিন্তু আবার দেখবো যে এখানে কিন্তু আমার এখন একটা লাইভ ফাইল জেনারেট হয়েছে, যে এই যেগুলা এসও ফাইল, এটাতে আমার আসলে কোডগুলো আছে। আর আমি যদি কোড দেখতে চাই যে আমার কোড কিভাবে আছে সেটা যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে জাভার আমার C++ ফাইল আছে, এটার ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। এটা আসলে খুবই ইজি, জাস্ট আমার আমার প্যাকেজ নেম এবং আমার কোডটা কোথায় আছে এটা দিতে হবে এবং এটা আসলে এক্সটার্নাল কিছু ফাংশন দিয়ে আমরা এই নেটিভ লাইব্রেরিটা আসলে ইনিশিয়ালাইজ করতে হবে এবং এই মেথডগুলো দিয়ে আমরা ওই কিগুলো অ্যাক্সেস করতে পারবো। সো এইগুলো কিন্তু এটা একটা ড্রব্যাক আছে, বিশাল বড় ড্রব্যাক হলো যেহেতু এটা আসলে মেথড ক্লাসের ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম দিয়ে কল হয়। সো এইগুলো আসলে অবফাস্কেট করা যায় না। হ্যাঁ, সো যেহেতু অবফাস্কেট করা যায় না, সো আমরা দেখবো যে আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের .com এক্সাম্পল ড্রয়েড.কন, এইখানে কিন্তু ইউটিলিটির ভিতরে এই ক্লাসটা কিন্তু হুবহু পাওয়া যাচ্ছে, রাইট? সো পুরো ডেফিনেশন সবই আছে। সো এইটা যেহেতু আছে, সো এইটা থাকার কারণে যেটা আসলে হবে যে আমরা কিন্তু এই এপিকের সাথেও আমরা যদি এপিকেটা ইনস্টল করি,
এই এপিকেটা ইনস্টল করি, তাইলে কিন্তু ইনস্টল করার পরে এইটারও আসলে এখন এই মেথডগুলো যেহেতু এক্সপোজ অবস্থায় আছে, আমি কিন্তু চাইলে রান টাইমে এগুলো হুক করতে পারবো, রাইট? কিন্তু জাভার মেথড আমার কাছে আমি এটাও কিন্তু ফ্রিডার দিয়ে এক্সপ্লয়েট করা পসিবল, হ্যাঁ? সো আমি যদি এখন এটা দেখতে চাই যে আমি যদি ফিডার যদি আবার একটা স্ক্রিপ্ট যদি আমি হুক করি নেটিভের জন্য যদি হুক করি, তাইলে কিন্তু এই যে আমি যদি পোস্ট লিস্টে যাই, আমি দেখতে পারবো সে কিন্তু এই কিগুলো আবার প্রিন্ট করে দিছে। আমি রান টাইমে হুক করছি জাভা থেকে, ওই C++ থেকে যা আমি স্টোর করছিলাম আসলে লাভ হয় নাই, সে কিন্তু আবার প্রিন্ট করে দিছে, হ্যাঁ? সো তার মানে এখন আসলে তাহলে কী করা যায়? এখন আসলে আমাদের আসলে আমি লাস্ট যেটা দেখাবো, ঠিক আছে, সরি লাস্ট না, মানে আমাদের এটার জন্য যেটা করতে হবে, আমাদের যদি C++ একটা স্পেশাল মেথড আছে, সো GNI অনলোড, যেটাতে আমরা কি করতে পারি, আমরা অনেক কিছু চেক করতে পারি। ইউজ ইউর ইমাজিনেশন, যে আমরা আসলে আমাদের অ্যাপ্লাই এন্টি ডিবাগিং একটা মেথড এখানে আমি ইউজ করছি, যেটা বেসিক্যালি ওই টুলগুলো যে জিনিসগুলো ইউজ করে মেমোরি ডাম্প করা বা ট্রেস করা, বা এখানে এইটা ডিবাগ অ্যাটাচ হয়েছে কিনা, বা ফ্রিডা আমার ইনস্টল আছে কিনা, বা যে টুলগুলো আছে সেগুলো আমার ইউজ করতে হবে, এটা রুটেড আছে কিনা সেটা আমি চেক করতে পারবো, এটা ইমুলেটর কিনা, এগুলো আসলে নেটিভ কোডে চেক করলে খুব বেশি লাভ নাই। আমরা চেষ্টা করবো এই চেকগুলো আসলে C++ রাখার জন্য, এবং আমি কিন্তু SSL পিনিংও এখানে করতে পারবো, রাইট? আমি যদি ওপেন SSL ইউজ করি, আমি C++ দিয়ে এখানে SSL পিনিং করা যাবে, আমি আমার অ্যাপের সিগনেচার চেক করতে পারবো, আমার যা আসলে করার দরকার সবই করতে পারবো। তো লাস্ট আমি একটা এপিকে আমি ইনস্টল করি, যেটাতে আসলে আমি শুধু এন্টি ডিবাগিং এই লাইনটা শুধু এখানে আছে। সো এটা যদি আমি ইনস্টল করি, যে এটা যখন আমি ইনস্টল করলাম লাস্ট এপিকেটা, এবং এইটা যখন আমার রান হইল, এইটার সাথে যখন আমি কোনো ফিডার যখন আমি হুক করতে গেলাম, আমি আর হুক করতে পারি নাই, ঠিক আছে? যদি অ্যাপটা আবার রিস্টার্ট হয়েছে, কিন্তু আমার প্রসেস কিন্তু টার্মিনেট হয়ে গেছে, কারণ এটা ফিডার সে হুক করতে দেয় না আমার অ্যাপের সাথে। সো যদি সে ফিডার হুক করতে না পারে, এই ধরনের টুল যেগুলো আছে ওগুলো হুক করতে না পারে, তাইলে কিন্তু সে আমার কিটা সিকিউরড ওয়েতেই কিন্তু আমার C++ থাকবে, এবং সে কিন্তু রান টাইমে এটা এক্সপ্লয়েট করতে পারবে না। ওকে, সো এরপরে কিছু আদার বেস্ট প্র্যাকটিস আছে, যেটা যে আমাদের যদি পোর্টের যেগুলো আমাদের প্রয়োজন না, আমরা কারণ এটা অন্য অ্যাপ থেকে ওপেন করা যায়। আমাদের সিগনেচার আমরা V1 আসলে খুব ইউজ করি সাইন করার জন্য, বাট V1 একটা ভালনারেবিলিটিস আছে, জানোস ভালনারেবিলিটিস, এটা আমরা দেখতে পারি। সো এখানে আসলে সিগনেচার মডিফাই না করে আসলে বাইট ইনজেক্ট করা যায়। তো আমরা চেষ্টা করব সিগনেচার V2 V3 ইউজ করার জন্য। ওয়েব ভিউ যদি আমরা ইউজ করি, যদি আমাদের জাভাস্ক্রিপ্ট ইন্টারফেস থাকে, তাহলে আমরা কোন ডোমেনটা আসলে দিচ্ছি ওইটা আসলে স্যানিটাইজ করতে হবে। এবং ডিপ লিঙ্ক অ্যাপ লিঙ্ক যদি আমাদের থাকে, এটা কিন্তু আসলে একটা হাইজ্যাকিং একটা vulnerabilities আছে। সো এটার সাথে যদি কোনো এক্সটার্নাল কোনো লিঙ্ক যদি আমাদের অ্যাপে আসে, ওইটা অবশ্যই আমার স্যানিটাইজ করতে হবে, যে ডিপ লিঙ্কের সাথে যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক যদি আমি ওয়েব ভিউতে লোড করি, ওইটা কি আসলে আমার ডোমেন কিনা, বা ওইটা যদি না হয় অ্যাটলিস্ট আমার আসলে হোয়াইট লিস্ট করতে হবে যে এই ডোমেন ছাড়া আমি ওয়েব ভিউতে অন্য কোনো ইউআরএল আমি লোড করব না। নাইলে কিন্তু সে যদি আমাদের জাভার যদি ইন্টারফেস, জাভাস্ক্রিপ্টের যদি কোনো ইন্টারফেস থাকে আমাদের অ্যাপের সাথে, ওইটা কিন্তু সে এক্সপ্লয়েট করতে পারবে, রাইট? আর OAuth একটা জিনিস আছে, এটা জাস্ট আমি মানে জানার জন্য, যে তারা প্রতি বছর আসলে একটা টপ 10 একটা ভালনারেবিলিটিস একটা সব প্ল্যাটফর্মের জন্য রিলিজ করে, এটা ওপেন সোর্স প্রজেক্ট। আমরা কিন্তু চাইলে প্রতি বছর আসলে একটা গাইড বুকের মতো, চিট শিটের মতো, আমরা প্রতি বছর 2025 এটা এখনও বেরোয় নাই, বা 24 বা আরও যে ইয়ার আছে আমরা কিন্তু দেখতে পারবো। এখন ফাইনাল যেটা হচ্ছে যে সিকিউরিটি এনশিওর করা, এটা কিন্তু আসলে একটা টিমের কাজ না, হ্যাঁ? আমি শুধু অ্যান্ড্রয়েডে প্রচুর সিকিউরিটি দিলাম, বাট আমার ব্যাক এন্ড ইজিলি ব্রেক করা যেতেছে বা সার্ভার হইতেছে, সো এটা কিন্তু হবে না। আমাদের আসলে এটা কালেকটিভ টিম ওয়ার্ক, আমাদের অ্যাপ টিম, কিউএ টিম, ব্যাক এন্ড টিম, ডেভঅপস, নেটওয়ার্কিং যত টিম আছে যারা আসলে এই ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, সবারই আসলে এই সিকিউরিটি এনশিওর করতে হবে। আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে ক্রিয়েটিভ হইতে হবে সলিউশন নিয়ে। একটা অ্যাভেলেবেল সলিউশন আমি গুগল থেকে, স্টেক ওভারফ্লো থেকে, ChatGPT থেকে মেরে দিলাম, ওইটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেলই থাকে, সো ওইটা কিন্তু বাইপাস করা যাবে, কারণ এটা যদি অ্যাভেলেবেল থাকে সবাই জানবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সিকিউরিটি কিন্তু ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইজ অ্যাবাউট রেজিং দ্য অ্যাটাকার্স কস্ট। কারণ হচ্ছে আমরা জানি যে আসলে কেউ যদি অ্যাটাক করতে চায়, সে অ্যান্ড্রয়েড অ্যাপই অ্যাটাক করে, iOS কিন্তু করে না, কারণ iOS-এর কস্ট বেশি। সো সে লো কস্টটাই সবসময় খুঁজে। তো আমার অ্যাপের কস্ট যদি হাই হয়, সে চিন্তা করবে যে না, এটার কস্ট যেহেতু বেশি, আমরা অন্য কিছু করি, এই অ্যাপ আর মানে আমার এক্সপ্লয়েট করার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।